আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি বল অধ্যায়ের আলোচনা নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি এবং হামজাস টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা প্রথম এবং দ্বিতীয় পার্টের আলোচনার ধারাবাহিকতায় আমি আজকে তৃতীয় পার্টের আলোচনা নিয়ে তোমাদের সামনে কথা বলবো। তোমরা অবশ্যই আজকের ক্লাসটি খুব ভালোভাবে দেখার চেষ্টা করবে এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় কি? আজকে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে বলবো টান বল ও কপিকল সম্পর্কিত সমস্যা এবং 2 নম্বরে বলবো নিউটনের গতির তৃতীয় সূত্র নিয়ে কথা বলবো। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের প্রথম আলোচ্য বিষয় টান বল। কিসের টান বল? আমরা যে কোনো একটা বস্তুকে আমরা এদিকে দেখো আমরা নির্দিষ্ট বলে টানতে পারি, পাশাপাশি আমরা কোন একটা অবলম্বন থেকে আমরা একটা বস্তুকে ঝুলিয়ে দিতে পারি। তাহলে এই বস্তুর ভর যদি হয় m, এখানে এর ওজন হবে তাহলে কত? w সমান কত? mg। আর এই যে সুতা দিয়ে একে আমরা ঝুলিয়ে দিয়েছি অবলম্বন থেকে, এই সুতার উপরে কি করবে? এই বস্তুর ওজনের বিপরীতে একটা টান কাজ করবে এবং সেই টান বলটা কি করবে? এই বস্তুটিকে এখানে ঝুলিয়ে থাকতে সহযোগিতা করবে। তাহলে এই সুতার টান কত সেটা আমরা বের করার চেষ্টা করব। অর্থাৎ এই বস্তুটির উপরে সুতা যে পরিমাণ টান প্রয়োগ করছে সেটা কি বলছি আমরা? আসলে টান বল। তাহলে আমরা এই সুতার টান বলটা কিভাবে নির্ণয় করব? দেখো আমরা সাম্য বলের সংজ্ঞা শিখেছিলাম যে দুটি বল পরস্পরের উপর ক্রিয়া করে যদি বলগুলো লব্ধি শূন্য হয়, অর্থাৎ বস্তুর কোনো ত্বরণ সৃষ্টি না হয়, তাহলে সেই বলগুলোকে বলবো আমরা পরস্পরের সাম্য বল। এখানে ওজন বল এবং টান বল পরস্পরের সাম্য বল, যার কারণে এই বস্তুর এখানে একটা ত্বরণ হচ্ছে, সেই ত্বরণটা কত? শূন্য, অর্থাৎ এখানে কোনো ত্বরণ নাই। যদি আমরা এই বস্তুর বা এই সুতার টানটা নির্ণয় করতে চাই তাহলে আমরা দেখো এই বস্তু স্থির অবস্থায় আছে, তার মানে এই সুতার টান এবং ওজন পরস্পর সমান এবং বিপরীতমুখী। তাই আমরা বলতে পারি যে সুতার টান সমান কত? mg। অর্থাৎ সুতার এই টানের জন্য এখানে কি হয়েছে? তোমার বস্তুর একটা লব্ধি ত্বরণ শূন্য হয়েছে। তাহলে সুতার টান হচ্ছে কত? বস্তুর ওজন বলের সমান। এখানে দিকটাকে আমরা আসলে অমিট করলে আমরা মান নির্ণয় করার সময় অবশ্যই কি করব? মান হবে t সমান সমান mg। কিন্তু যদি আমরা দিকের কথা বলি তাহলে অবশ্যই কি হবে? এখানে টান বলটা কোন দিকে? এই ওজন বলের বিপরীত দিকে, এখানে মাইনাস চিহ্ন টান বলের বিপরীত দিক নির্দেশ করবে। আর মান, শুধু মান নিলে এখানে t সমান সমান mg। তাহলে এই টান বল সম্পর্কিত আমাদের আরো কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো তোমাদের প্রতি বছরই দেখা যায় কোনো না কোনো বোর্ডে পরীক্ষা আসে। একটা তলের উপরে একটি বস্তু m ভরের একটি বস্তু আছে, এই বস্তুটিকে একটি কপিকলের সাহায্যে কি করা আছে? আরেকটা m ভরের বস্তু দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এখন যদি এই m ভরের বস্তুটি ওজনের কারণে নিচের দিকে পড়তে থাকে তবে কি হবে? এই বস্তুর মধ্যে একটি ত্বরণ সৃষ্টি হবে। এই ত্বরণটা কত হবে সেই মানটা আমরা কার্যকরী ত্বরণ আমরা বের করার চেষ্টা করব। এখানে খেয়াল করো যে এখানে এই বস্তুর ভর হচ্ছে কত? m, এবং আরেকটা বস্তু ঝুলিয়ে রাখা হচ্ছে, তার ভর হচ্ছে কত? বড় m। এখন এই বস্তুর উপরে দুটি বল কাজ করছে। দেখো একটি বল হচ্ছে তার ওজন বল mg নিচের দিকে, আর আরেকটা হচ্ছে এই তল কর্তৃক বস্তুর উপর একটা অবিলম্ব প্রতিক্রিয়া আছে যেটা হচ্ছে উপর দিক ক্রিয়া করে। তাহলে এই অবিলম্ব প্রতিক্রিয়া এবং ওজন দুইটা পরস্পরের সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য এই বস্তুটার মধ্যে একটা স্থিরতা সৃষ্টি করে। কিন্তু এই বস্তুটা যখন সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে বস্তুর ওজন যেমন নিচের দিক ক্রিয়া করে তেমনি এই সুতার উপরে টান বল টি কাজ করে। এবং সুতার এই টানটা কি করবে? এই সুতার মাধ্যমে গিয়ে এই সুতার এইখানে
প্রযুক্ত হবে, ফলে এখানকার টান বল আর এখানকার টান বল পরস্পর কি হবে, সমান হবে। এবং এই বস্তুটা যদি এ ত্বরণে নিচের দিকে নামে তাহলে কি হবে, এখানেও সুতার উপর টান সৃষ্টি হবে, টানের কারণে এই বস্তুর ত্বরণ কত হবে, এ হবে। তাহলে এই এ বা কার্যকরী ত্বরণের মানটা কত সেটা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করে দেখো, যেখানে বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করে এবং টানটা উপর দিকে, তার মানে টানটাকে উপেক্ষা করে যখন বস্তু নিচের দিকে নামতে শুরু করে তখন এর ওজন হয় টান বলের থেকে বেশি। তাহলে এই সমস্যার ক্ষেত্রে আমরা কি করব, নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তাহলে এই বস্তুর জন্য নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে লিখতে পারি কত, আমরা এম জি মাইনাস টি সমান এম এ। আচ্ছা, এবং এখানে এই বস্তুর ওজন এবং অবিলম্ব প্রতিক্রিয়া পরস্পর বিপরীত এবং সমান হয়, যেহেতু এই বস্তুর মধ্যে স্থিরতা আছে, কিন্তু সুতার টান বলের কারণে কি হবে, এই তলের উপরে বস্তুর গতিশীল হবে, অর্থাৎ এখানে কার্যকরী বল হবে এই সুতার টান বলের সমান। কাজে আমরা লিখতে পারি কি, টি সমান এম এ। যদি আমরা দুইটা সমীকরণ যোগ করে দিই তাহলে কি হবে, এই টি আর টি কেটে যাবে, নিচে থাকবে কত, এম জি সমান কত, এম এ প্লাস এম এ, বা এ কমন নিলে কত, এম প্লাস এম সমান কত, এম জি। অতএব ত্বরণ এর সমান কত, এম ভাগ এম প্লাস এম ইন্টু কত, জি। তাহলে এই সমীকরণের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা সহজেই এই বস্তুটি কত ত্বরণে নিচের দিকে নামবে সেই ত্বরণের মানটা বের করতে পারি। তাহলে তোমরা একটা বস্তুর ক্ষেত্রে সহজেই তোমরা এই সূত্র প্রয়োগ করে কার্যকরী ত্বরণ বের করবে, এবং যখন কার্যকরী ত্বরণের মান আমরা পেয়ে যাব তখন আমরা এই সমীকরণে এর মান বসালে কি হবে, এখানে এই সুতার উপরে কি পরিমাণ টান বল প্রযুক্ত হচ্ছে সেই টান বলের মানও আমরা বের করতে পারবো। তো আমরা যখন এই সমস্যা সমাধান করব তোমরা কি করবে, বাসায় অবশ্যই এখানে প্র্যাকটিস করবে যে এখানে যদি এই বস্তুর ভর হয় 10 কেজি আর এই বস্তুর ভর হয় 1 কেজি, তাহলে এই 10 কেজি ভরের বস্তুর জন্য 1 কেজি ভরের বস্তুর উপরে কি পরিমাণ টান বল অথবা কি পরিমাণ কার্যকরী ত্বরণ এখানে সৃষ্টি হচ্ছে সেটা তোমরা অবশ্যই নির্ণয় করার চেষ্টা করবে। এখন আমরা দেখি যে একটা বস্তুর পরিবর্তে যদি আমরা এখানে এই পাশে যেহেতু একটা বস্তু রাখা আছে, আরো একটা বস্তু যদি এই পাশে ঝুলিয়ে দিই সেক্ষেত্রে এই বস্তুর ত্বরণ কত হবে সেটা দেখার চেষ্টা করি। এখন এম ভরের একটি বস্তুর সাথে দুই পাশে দুইটি কপি কলের সাহায্যে M1 এবং M2 ভরের দুটি বস্তুকে ঝুলিয়ে দেওয়া হলো। তাহলে এই দুটি ভরের বস্তুর প্রভাবে এই বস্তুর মধ্যে একটা বলের সৃষ্টি হবে, অর্থাৎ এখানে এর একটা কার্যকরী ত্বরণ সৃষ্টি হবে। আমরা দেখি সেই বলটার মান আসলে কত। খুব সহজ, যে M1 এবং M2 ভরের দুটি বস্তু দুই পাশে দুটি কপি কলের সাহায্যে আমরা কি করলাম, M ভরের বস্তুটিকে ঝুলিয়ে দিলাম। তাহলে খুবই ভালো করে খেয়াল করো, এখানে আমাদের শর্ত হচ্ছে M1 ইজ গ্রেটার দ্যান M2, অর্থাৎ M1 যদি হয় সাপোজ 10 কেজি, M2 সমান ধরলাম কত, 5 কেজি। তাহলে এই দুইটা বস্তুই সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়ার কারণে দুইটা বস্তুরই ওজন কি করছে, সরাসরি নিচের দিকে ক্রিয়া করছে, দেখো। আর এই ওজনের বিপরীতে বস্তুটিকে এখানে স্থির রাখার জন্য, ঝুলিয়ে রাখার জন্য এখানে সুতার টান বল উপর দিকে কাজ করছে। এখানে এই T1, এই পাশে হচ্ছে T2। এখানে T1 বল, এই T1 বলটা কি করছে, এই কপি কলের এই সুতার সাহায্যে গিয়ে এখানে একটা টান বল প্রয়োগ করছে, সেটাও কিন্তু T1। আবার এই T2 বলটাও এখানে প্রযুক্ত হওয়ার কারণে এই টান বলটা সুতার সাহায্যে গিয়ে এখানে প্রয়োগ করছে। এখানে এই টান বলটা কাজ করছে এইদিকে আর এই টান কাজ করছে এইদিকে। আবার একইভাবে T1 কাজ করছে উপর দিকে এবং এই কারণে T1 এখানে এইদিকে ক্রিয়া করছে। আবার এখানে T1 এবং T1। তাহলে আবার এই বস্তুর উপরে আরো দুটো বল ক্রিয়া করছে, একটা বস্তুর ওজন বল নিচের দিকে এবং আরেকটা হচ্ছে ওজন অবিলম্ব প্রতিক্রিয়া উপর দিকে। যার কারণে এই বস্তুর মধ্যে কিন্তু একটা স্থিরতা আছে। এখন যদি এই বস্তুটিকে যদি আমরা ছেড়ে দিই, অর্থাৎ বস্তু কি করবে, ওজন বলের কারণে নিচের দিকে পড়ার চেষ্টা করবে।
তাহলে দেখো, খেয়াল করে দেখো যে এই ওজন বল বেশি হওয়ার কারণে কি করবে, বস্তু নিচের দিকে পড়তে শুরু করবে এবং T1 তাকে উপর দিকে টানার চেষ্টা করবে। ফলে এই দুইটা বলের লব্ধি আমাদের কার্যকরী বলের সমান হবে। তাহলে আমরা কি লিখি, নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে m1g মাইনাস T1 সমান কত, m1 এই দেখো, তাহলে m1g নিচের দিকে নামছে, টান উপর দিকে ক্রিয়া করছে এবং তার কারণে লব্ধি ত্বরণ a সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা কি লিখতে পারি, m1 মাইনাস T1 সমান কত, ma। একইভাবে সুতার এই টানটা এখানে প্রযুক্ত হওয়ার কারণে কি করবে, এই দিক থেকে এসে এখানে এই বলে বস্তুর উপরে টানটা প্রযুক্ত হবে, ফলে কি করবে, বস্তু এইদিকে যাবে, গেলে তখন এই টানটা বস্তুটাকে উপর দিকে তোলার চেষ্টা করবে, ফলে এখানে টান বলটা হবে বেশি এবং ওজন বলটা হবে কম, যার কারণে আমরা লিখতে পারি কি, T2 মাইনাস M2G সমান কত, M2A। তাহলে এই দুইটা বস্তুর টানের কারণে কি হবে, এই বস্তুর মধ্যে গতির সঞ্চার হবে, তখন এর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে। দেখো এখানে এই টান বলটা কি করবে, বেশি হওয়ার কারণে কি হবে, এই দিকে বস্তু গতিশীল হবে, ফলে এখানে টান বলটা হবে প্রযুক্ত বল, আর এই T2 টান বলটা হবে হচ্ছে আমাদের বাধাদানকারী বল, এবং যার কারণে কার্যকারী বলটা হবে কত, ma। তখন আমরা লিখতে পারি কত, G1 মাইনাস T2 সমান কত, ma। এখন যদি তিনটা সমীকরণ আমরা যোগ করি তাহলে কি পাবো আমরা, এই T1 আর এই T1 কেটে যাবে, এই T2 কেটে যাবে, থাকলো কত, m1 মাইনাস m2 ইন্টু g সমান কত আসবে, m1 প্লাস m2 প্লাস m ইন্টু a। সুতরাং a সমান কত, m1 মাইনাস m2 ভাগ হচ্ছে m1 প্লাস m2 প্লাস m ইন্টু g। তাহলে আমাদের কার্যকরী ত্বরণ কত, m1 মাইনাস m2 আর হচ্ছে m1 প্লাস m2 প্লাস m। অতএব আমরা এই সমীকরণে m1 m2 এবং m বস্তুর ভর এর মান বসিয়ে এবং অভিকর্ষ ত্বরণ g এর মান বসিয়ে সহজেই কি করতে পারি, এই বস্তু কি ত্বরণে নিচের দিকে নামবে অথবা এই বস্তুর মধ্যে কতটুকু ত্বরণ তৈরি হবে তার মান সহজে আমরা বের করে ফেলতে পারি। এবং যদি আমরা কি করি, এই এর মান আমরা এই সমীকরণে বসাই, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এক নম্বর সমীকরণে বসালে আমরা T1 এর মান পাবো, একইভাবে এর মান এখানে বসালে কি পাবো, আমরা T2 এর মান পাবো। তাহলে আমরা এই সুতার উপরে কি পরিমাণ টান প্রযুক্ত হচ্ছে বা টান বল প্রযুক্ত হচ্ছে তার মানও আমরা বের করতে পারবো। নিউটনের গতির তৃতীয় সূত্র। আমরা প্রথম এবং দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলেছি, যেখানে প্রথম সূত্রে ছিল বলের ধারণা এবং জড়তা, দ্বিতীয় সূত্রে ছিল বল কিভাবে পরিমাপ করতে হয়, বলের পরিমাপ করার পদ্ধতি, এবং 3 নম্বর সূত্রে অবশ্যই আসবে যে এই বলের ফলাফল আসলে কি, এই বল থেকে আমরা আসলে কি পেতে পারি। এবং বাস্তব জীবনে অনেক ঘটনাই নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা বাস্তবে দেখতে পাই। আমরা যখন পুরোপুরি ব্যাখ্যাটা করতে পারবো তখন তোমরা বুঝতে পারবে যে আসলে নিউটনের তৃতীয় সূত্র আমাদের বাস্তব জীবনে বা প্রাত্যহিক জীবনে কত বড় ভূমিকা রাখছে। তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্রটা কি, আমরা সূত্রটি আগে বোঝার চেষ্টা করি। নিউটনের গতির তৃতীয় সূত্র, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপরে বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর উপরে সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ করে। অর্থাৎ আমরা খুব সহজে এটাকে বলতে পারি, যেটা আমাদের সবসময় প্রচলিত, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিঅ্যাকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এখানে একটা বস্তু যদি আমরা নিই এবং এখানে আরেকটা বস্তু যদি আমরা নিই, তাহলে এই দুইটা বস্তু যদি পরস্পরের সঙ্গে সংঘর্ষ বা ধাক্কা লাগে, তাহলে প্রথম বস্তু কি করবে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপরে একটা বল প্রয়োগ করবে, যে বলটা হচ্ছে কত, F1,
আর দ্বিতীয় বস্তু কি করবে, এই বস্তুর উপরে, যদি এই বস্তুটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে পি বস্তু কিউ বস্তুর উপরে F1 বল প্রয়োগ করবে এবং কিউ বস্তু কি করবে, একই সাথে পি বস্তুর উপরে আরেকটা বল প্রয়োগ করবে, যে বলের মান হচ্ছে F2। তাহলে পি বস্তু কিউ বস্তুর উপরে যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে F1 বল, আর F1 বলকে বলছি আমরা কি, ক্রিয়া বল। ক্রিয়া বল। আর কিউ বস্তু পি বস্তুর উপরে যে বলটা প্রয়োগ করলো সেই বলের নাম হচ্ছে F2, যেটাকে বলছি আমরা প্রতিক্রিয়া বল। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান, অর্থাৎ F1 সমান F2, এবং বলছে বিপরীত বল প্রয়োগ করবে। তাহলে যেহেতু দুইটা বলের দিক হচ্ছে বিপরীত, তাহলে F1 যদি প্লাস হয় F1 কি হবে, মাইনাস, অর্থাৎ F1 ইকুয়াল টু মাইনাস F2। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তাহলে এই নিউটনের তৃতীয় সূত্রের বাস্তবিক বা প্রাত্যয়িক প্রয়োগগুলো কি, আমরা কিছু উদাহরণ এখান থেকে দেখতে পারি। তোমরা আমার যে কয়টা বলা থাকবে পাশাপাশি আরো তোমরা চারপাশে খোঁজার চেষ্টা করবে। যেমন আজকে দেখো, বিশ্ব সভ্যতা চলছে ক্রিয়া প্রতিক্রিয়ার উপরে। আমাদের দেশে ক্রিকেট হচ্ছে খুবই জনপ্রিয়, শুধু আমাদের দেশে না, বিশ্বে এখনই ক্রিকেট খুবই জনপ্রিয় একটি খেলা। তাহলে আমরা যখন কি করি, একটা বোলার যখন বল করার পরে কি হয়, সে একটা বল প্রয়োগ করে, এবং এই যে বল কি করলো, যখন ব্যাট দিয়ে বল থেকে আঘাত করা হয় তখন কি হয়, ওই ব্যাট বলের উপরে একটা বল প্রয়োগ করে, যে বলটার নাম হচ্ছে ক্রিয়া বল। আর ওই বল ব্যাটের উপরে যে বলটা প্রয়োগ করে তাকে বলছি আমরা আসলে প্রতিক্রিয়া বল। এরকম আরো উদাহরণ অনেক আছে। আমরা মাটির উপর দাঁড়িয়ে থাকতে পারি বা চেয়ারের উপর বসে থাকতে পারি। যখন মাটিতে বসে থাকবো বা দাঁড়িয়ে থাকবো, তখন আমি কি করব, আমার ওজন বলের সমান বল বা ক্রিয়া বল আমার ফ্লোরে প্রয়োগ করছি। আর ফ্লোর বা মেঝে বা বেঞ্চ যেটাই হোক, সেটা কি করবে, আমার উপরেও কিন্তু একটা বল উপর দিকে প্রয়োগ করবে। তাহলে আমার বলটা হচ্ছে কি, ক্রিয়া বল, আর মেঝে বা বেঞ্চ বা চেয়ার যেটা হচ্ছে আমার উপর প্রয়োগ করছে সেটা হচ্ছে কি আসলে প্রতিক্রিয়া বল। তাহলে এই ক্রিয়া প্রতিক্রিয়া থাকার কারণে কি হচ্ছে, আমরা কিন্তু মাটির উপরে সহজেই হাঁটতে পারছি। দেখো, আমরা যখন কাদার মধ্যে নামি বা কোনো স্নো আইল্যান্ডে যাই বা বরফের মধ্যে যদি কখনো আমরা যাই কেউ ঘুরতে গেলে, তখন কি হয় যে আমি যে বলটা প্রয়োগ করি ক্রিয়া বল, সেটা হচ্ছে মাটির উপর প্রয়োগ করি, কিন্তু মাটি বা কাদামাটি বা বরফ আমার উপরে কি করতে পারে না, সেই সমপরিমাণ প্রতিক্রিয়া বল প্রয়োগ করতে পারে না। ফলে কি হয়, আমাদের পা মাটির মধ্যে কি হয়, প্রবেশ করে বা চলে যায়। সেজন্যই কাদামাটি এবং কি বরফের মধ্যে হাঁটাটা কিন্তু আসলে কষ্টকর। এখানে আরেকটা বিষয় আছে, এখানে ঘর্ষণ বলটাও আসলে দায়ী। পাশাপাশি তুমি যদি কোনো নৌকাতে ওঠো, দেখবা নৌকা থেকে তখন তুমি কি করবা, লাফ দিবে। লাফ দেওয়ার জন্য কি হবে, তুমি নৌকার উপরে একটা বল প্রয়োগ করছো, সেটা হচ্ছে ক্রিয়া বল, এবং নৌকা কি করবে, তোমার উপরে একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান হওয়ার কারণে কি হবে, তুমি নৌকা থেকে লাফ দিয়ে পারে উঠতে পারবে। যদি নৌকা তোমার উপরে উপযুক্ত প্রতিক্রিয়া বল প্রয়োগ করতে না পারে, তাহলে তুমি কিন্তু পারে উঠতে পারবে না। এরকম অসংখ্য উদাহরণ তোমাদের মধ্যে আছে, যেমন কি আকাশে বিমান চলে, আকাশে বিমান বা রকেট চলে, এটাও কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারণে। তোমরা খুব সহজেই এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের একটা সহজ পরীক্ষা করতে পারো। একটা বেলুন নিতে পারো, সেই বেলুন নিয়ে কি করবে, বেলুনটাকে ফুলিয়ে বা বেলুনের মধ্যে বাতাস ভরে দিবে, দিয়ে বেলুনের মুখটা যদি ছেড়ে দাও, তাহলে কি হবে, বেলুন দেখবে সামনের দিকে গতিশীল হচ্ছে। কারণ কি, বেলুনের মধ্যে বাতাস কি করছে, বাতাস তোমার হচ্ছে ছিদ্র দিয়ে যখন দ্রুত গতিতে বেরিয়ে আসছে, সে এই যে বাইরের আবহাওয়া, বাইরের বাতাস, সেখানে একটা বল প্রয়োগ করছে। তাহলে বেলুন থেকে বেরিয়ে যাওয়া বাতাস হচ্ছে ক্রিয়া বল, আর এই বাতাস এখানে বাইরের বাতাস, সেটা কি করবে, বেলুনের উপরে একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলের কারণে বেলুন গতিশীল হবে। এভাবে আসলে বিমানের উপরেও বলটা প্রযুক্ত হয়। তো আমি আজকে খুবই সংক্ষিপ্ত ক্লাস, দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো তোমরা দুইটা বিষয় অবশ্যই বোঝার চেষ্টা করবে, এবং এই তৃতীয় সূত্রের ধারাবাহিকতায় আমাদের পরবর্তী ক্লাসে আসবে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং পরীক্ষাতে সৃজনশীল প্রশ্নগুলো যখন আসে, বেশিরভাগ ক্ষেত্রে এই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকেই আসে। আমরা নেক্সট ক্লাসে
ভরবেগের সংরক্ষণশীলতা আলোচনা করব এবং সংঘর্ষ, বিশেষ করে সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আলোচনা করব এবং ঘর্ষণ বল নিয়ে কথা বলবো। তারপরে আমরা সৃজনশীল এবং কিছু ইম্পর্টেন্ট বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা হবে। তো তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং অবশ্যই অবশ্যই অনেক বেশি পড়াশোনা করার চেষ্টা করবে এবং তোমাদের প্রত্যেকটা দিন আনন্দ এবং উপভোগ্য হোক, এই শুভকামনায় তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।